পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে সম্মান প্রথম বর্ষের সাথে আজ আমি আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে যে টপিকটি পড়াচ্ছি সেটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিদের মধ্যে যে বিভিন্ন রকম বৈষম্য বিরাজমান ছিল সেই বিষয়টি সম্পর্কে। তো ঐতিহাসিকভাবেই এটা অনস্বীকার্য যে পাকিস্তান আন্দোলন এবং বাস্তবায়নে পূর্ব বাংলার মানুষের অপরিসীম অবদান ছিল। মুসলিম লীগের সৃষ্ট ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতার মারাত্মক অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বাঙালি মুসলমান সমাজ পাকিস্তান আন্দোলনে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল। একমাত্র ধর্মীয় ঐক্য ছাড়া পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কোন রকম মিল ছিল না। পাকিস্তানের উভয় অংশের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, খাদ্যাভ্যাস, দৃষ্টিভঙ্গি ইত্যাদি ক্ষেত্রে বিস্তর পার্থক্য বিদ্যমান ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে সমগ্র দেশের মানুষের জন্য সুষম উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থার গোড়াপত্তন কোনটিরই বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি। উপরন্তু বলা হয়েছে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা প্রদানের ব্যর্থতার জন্য ধর্মীয় নেতৃত্ব বলেছেন যে যেহেতু মুসলমানদের আন্দোলনের ফলে পাকিস্তান সৃষ্টি হয়েছে, তাই এটি একটি ইসলামী রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে গড়ে তোলাই হবে যুক্তিসঙ্গত। এভাবে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই ভূস্বামী, সামন্ত জমিদার, ধর্মান্ধ ওলামা এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বয়ে গড়ে ওঠে এক প্রকার লুটেরা শাসক শ্রেণী এবং শোষক শ্রেণী। আর এই শাসক শোষক শ্রেণীর হাতেই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় অংশের মধ্যে এক বিরাট পার্থক্য দেখা দেয়, যার ফলশ্রুতিতে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা 1971 সালে বিজয় অর্জন করি এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তাহলে শুরুতেই আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক বৈষম্যে। পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে কেন্দ্রীয় সরকার কর্তৃক পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক শোষণ করা। পাকিস্তান আমলে ব্রিটেন এবং আমেরিকার অনেক নিরপেক্ষ অর্থনীতিবিদ বলেছেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইস্ট পাকিস্তান ওয়াজ স্যাডলি নেগলেক্টেড এন্ড দ্যাট সামথিং অট টু বি ডান অ্যাবাউট ইট। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জনগণের যে মাথাপিছু আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যে বৈষম্য 1951 থেকে 52 খ্রিস্টাব্দে তা স্পষ্ট হয়ে ওঠে এবং তার পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে আরো বেশি বাড়তে থাকে। এবং 47 থেকে 48 খ্রিস্টাব্দে পাকিস্তানের দুই অংশের মধ্যে যে অর্থনৈতিক ভারসাম্য বজায় ছিল, পরবর্তী বছরগুলোতে তা অসম রূপ নেয়। এবং সেই অসম রূপ নেওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর স্বার্থান্বেষী অর্থনৈতিক নীতি গ্রহণ। এই যে স্বার্থান্বেষী নীতি গ্রহণ বা বৈষম্য সৃষ্টির মূল কারণ কি কি ছিল? সেই মূল কারণ ছিল মূলত চারটি। পশ্চিম পাকিস্তানের সরকারি এবং বেসরকারি পর্যায়ে অধিক আর্থিক বিনিয়োগ করা, পাকিস্তানের রাজধানী এবং প্রতিরক্ষা সার্ভিসের সকল সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠা করা, পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করা এবং ব্যাংকিং এবং ঋণদান প্রতিষ্ঠানসমূহের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠা। সুতরাং এই বৈষম্যমূলক নীতির কারণেই কিন্তু পূর্ব পাকিস্তান একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয় আর পশ্চিম পাকিস্তান দিন দিন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। এরপরে আমরা দেখছি প্রাদেশিক উন্নয়ন খাতে যে বৈষম্য। পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতার 2 থেকে 3 বছরের মধ্যে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটে। 1947 থেকে 55 সময়কালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যে অর্থ ব্যয় করেন তার প্রায় 90% ব্যয় করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। আর পূর্ব পাকিস্তানের রাজস্ব থেকে আয় হয় 1681 মিলিয়ন টাকা এবং সেখানে ব্যয় করা হয় মাত্র 427 মিলিয়ন টাকা। তাহলে এই যে বৈষম্যের পাহাড়, সেই বৈষম্যের পাহাড় দিন দিন আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তারপরে সামরিক খাতে যে মাত্রাতিরিক্ত ব্যয় সেটি আমরা লক্ষ্য করছি। পাকিস্তানের সামরিক খাতে মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণরূপে স্থগিত হয়ে পড়ে। পাকিস্তানের সংগৃহীত রাজস্বের পরিমাণ এবং সামরিক খাতে ব্যয়ের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায় যে উক্ত অর্থ বছরগুলোতে সামরিক খাতে প্রায় বরাবরই 50% বেশি ছিল। সদ্য স্বাধীন একটি দেশের কৃষি শিল্প
শিক্ষা, স্বাস্থ্যের মতো অতি জরুরি খাতসমূহ অবহেলিত হওয়ার কারণেই কিন্তু জন্ম লগ্ন থেকেই পাকিস্তান একটি বিকলাঙ্গ শিশুতে পরিণত হয়। এবং আমরা আগেই বলেছি যে প্রতিরক্ষা সমূহের সদর দপ্তর কিন্তু পশ্চিম পাকিস্তানে বিদ্যমান ছিল। আর এই যে বৈষম্য, সেই বৈষম্যের কারণেই বলছি আমরা পূর্ব পাকিস্তান একটি বিকলাঙ্গ শিশু। এরপরে শিক্ষা খাতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখছি 1948 থেকে 1955 সালের সময়কালে শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানে যেখানে বরাদ্দ দেওয়া হয় 1530 কোটি টাকা, সেখানে পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় মাত্র 240 কোটি টাকা। 240 কোটি টাকা, আবার বলছি, যেখানে পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় 240 কোটি টাকা, সেখানে পশ্চিম পাকিস্তানকে দেওয়া হয় 1530 কোটি টাকা। অপর এক তথ্য অনুযায়ী 1951 থেকে 1961 খ্রিস্টাব্দে শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের জন্য বার্ষিক মাথাপিছু আয় বরাদ্দ ছিল 5.63 টাকা, পশ্চিম পাকিস্তানের জন্য যা ছিল 8.63 টাকা, অর্থাৎ ব্যবধান 53%-এরও বেশি। তাহলে সামরিক খাতে দেখলাম, অর্থনৈতিক খাতে দেখলাম, শিক্ষা ক্ষেত্রে দেখলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা দেখি সেটা আমরা দেখছি বারবার বৈষম্য দেখতে পাবো। বৈদেশিক সাহায্য এবং ঋণ বন্টনের ক্ষেত্রে কি কি বৈষম্য? 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান 7,640 মিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেলেও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র 2024 মিলিয়ন ডলার বা 26.6%, অর্থাৎ মাত্র মূল ঋণের 26.6% যদি পূর্ব পাকিস্তান পায়, বাকি সব অংশই ছিল পশ্চিম পাকিস্তানের। এটা আমরা বলছি বৈদেশিক সাহায্য এবং ঋণ বন্টনের ক্ষেত্রে। আমরা যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিকে লক্ষ্য করি, সেটাতে দেখছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকরী হয় 1955 খ্রিস্টাব্দে। এই পরিকল্পনায় মোট বাজেট ছিল 4,964 মিলিয়ন টাকা, সেখানে পূর্ব পাকিস্তানে ব্যয় করা হয় মাত্র 983 মিলিয়ন টাকা, মোট ব্যয়ের মাত্র 16.5%। দ্বিতীয় পঞ্চবার্ষিকীতেও আমরা একই অবস্থা লক্ষ্য করি, দেখছি যে 1965 থেকে 60 থেকে 65 মেয়াদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 60 থেকে 65 সাল, ঠিক আছে, সেখানেও মানুষের ন্যায়সঙ্গত কোনো অধিকার ছিল না। বিনিয়োগের হার পশ্চিম পাকিস্তানের জন্য বেশি নির্ধারণ করা হয়। পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য মাথাপিছু আয় যথাক্রমে 190 টাকা, 292 টাকা, 190 টাকা, 292 টাকা। মাথাপিছু আয়ের ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষে দুই প্রদেশের মধ্যে বৈষম্য বেড়ে 44% এসে দাঁড়ায় 60 থেকে 65 সালে। আর পাকিস্তানের দুই প্রদেশের মধ্যে বৈষম্য দিন দিন বাড়তেই থাকে। তাহলে দেখছি আমরা বৈদেশিক সাহায্য, ঋণ বন্টনে বৈষম্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈষম্য। এরপর আমরা দেখছি জীবনযাত্রার মানের বৈষম্যের ক্ষেত্রে। পাকিস্তানের 24 বছরের শাসন আমলে পূর্ব পশ্চিম পাকিস্তানের জীবনযাত্রার মানের বৈষম্য ছিল চরম অসম্মানজনক। প্রথম থেকেই দুই অংশের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের যে চিত্র আমরা দেখেছি, জনগণের মাথাপিছু আয়ের প্রকট বৈষম্য আমরা লক্ষ্য করেছি। 47 খ্রিস্টাব্দে পাকিস্তান সৃষ্টির পর থেকে পরপর পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় 25 টাকা বেশি হলেও 2 বছরের ব্যবধানে তার 63 টাকা হয়ে দাঁড়ায়। 1949 থেকে 50 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় যেখানে ছিল 288 টাকা, পশ্চিম পাকিস্তানের ছিল তখন 351 টাকা। পাকিস্তানের দুই অংশের মধ্যে যে বৈষম্যের অনুপাত ছিল সেটা ছিল 21.9%। 20 বছরের ব্যবধানে পূর্ব পাকিস্তানে 1969 থেকে 70 খ্রিস্টাব্দে মাথাপিছু আয় দাঁড়িয়েছে যেখানে 321 টাকা, পশ্চিম পাকিস্তানে 533 টাকা। এখানে পশ্চিম পাকিস্তানের সাথে ব্যবধান হয়েছে 202 টাকা, বৈষম্যের অনুপাত ছিল 61%। অর্থাৎ দিন দিন 47 সাল থেকে একেবারে শুরু করে 1971 সাল পর্যন্ত আমরা দেখছি যে বৈষম্যের পরিমাণ একেবারে বেড়েই চলেছে, যেটা সর্বশেষ আমরা দেখলাম 1969 থেকে 70 সালে যে বৈষম্যের যে অনুপাত সেটা ছিল 61%। এরপরে আমরা দেখছি যে সমাজ কল্যাণমূলক যে বৈষম্য, পাকিস্তানের দুই অংশের মধ্যে সমাজ কল্যাণমূলক বৈষম্য ছিল প্রকট। সরকারের অর্থনৈতিক এবং পরিকল্পনাগত বৈষম্যের কারণে পাকিস্তানের দুই অঞ্চলের সমাজ জীবন ছিল দুই রকমের। শাসক মহলের উদ্দেশ্য ছিল বাঙালিদেরকে অভাব অনটনে আর রোগগ্রস্ত করতে না পারলে তারা রাজনীতিতে সক্রিয় হতে পারবে না। এই জন্য কূটকৌশলে পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে জনসংখ্যা, ডাক্তার, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সমাজ উন্নয়ন কেন্দ্রতেও কিন্তু বৈষম্য সৃষ্টি করে। আচ্ছা, এরপরে বড় যে বৈষম্য সেটা হচ্ছে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে বৈষম্য, যেটা আমরা লক্ষ্য করেছি।
পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্র 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন 7 জন। তার মধ্যে 4 জন ছিলেন পশ্চিম পাকিস্তানি। পূর্ব পাকিস্তান থেকে যে 3 জন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের মধ্যে কেবলমাত্র হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন ছিলেন। বাকি 2 জন খাজা নাজিমুদ্দিন এবং বগুড়ার মাহমুদ আলী নিজেদের পদ রক্ষার্থে পাকিস্তানি তাবেদার হয়ে পশ্চিম পাকিস্তানিদের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দিয়েছে। আমরা চার্টের মাধ্যমে বিষয়টি দেখব। 47 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের সকল প্রকার সরকার প্রধানের সময় পূর্ব পাকিস্তানিদের প্রতি নিম্নত বৈষম্য বিরাজমান ছিল। সরকার প্রধান লিয়াকত আলী খান 1947 সাল থেকে 1951 সাল। পূর্ব পাকিস্তানের প্রতিনিধি 6 জন, পশ্চিম পাকিস্তানের 13 জন, মোট মন্ত্রী 19 জন, বাংলাদেশ শতকরা হার 31%। এরপরে নাজিমুদ্দিন মন্ত্রিসভায় পূর্ব পাকিস্তান থেকে 6 জন, পশ্চিম পাকিস্তান থেকে 9 জন, মোট মন্ত্রী 15 জন, বাংলাদেশ শতকরা হার 40%। বগুড়ার মোহাম্মদ আলী 1953 থেকে 54, পূর্ব পাকিস্তান থেকে 5 জন, পশ্চিম পাকিস্তান থেকে 9 জন, মোট মন্ত্রী 14 জন, বাংলাদেশ শতকরা হার 35%। চৌধুরী মোহাম্মদ আলী 7 জন, পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে 10 জন, মোট মন্ত্রী 17 জন, বাংলাদেশ শতকরা হার 41%। সবচেয়ে বেশি হয়েছে সোহরাওয়ার্দীর শাসনামলে অর্থাৎ 1955 থেকে 1956 সালে। 8 জন পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের 6 জন, মোট মন্ত্রী 14 জন, আর বাংলাদেশ শতকরা হার হচ্ছে 57%। চন্দ্রীগড়ে 7 জন, 9 জন, মোট মন্ত্রী 16 জন, বাঙালিদের হার 44%। ফিরোজ খান নুনের সময়ে পূর্ব পাকিস্তান থেকে 12 জন, পশ্চিম পাকিস্তান থেকে 15 জন, মোট মন্ত্রী 44%। আইয়ুব খান, এখানে দেখছি পূর্ব পাকিস্তান থেকে মাত্র 3 জন, পশ্চিম পাকিস্তান থেকে 9 জন, মোট 12 জন, বাংলাদেশ শতকরা হার 25%। ইয়াহিয়া খান 66 থেকে 71 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে 5 জন, পশ্চিম পাকিস্তানে 6 জন, 11 জন, 45.4%। তাহলে আমরা দেখছি শুধুমাত্র সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা অর্থাৎ 1955 থেকে 1956 সালে বাঙালিদের হার শতকরা হার মন্ত্রিসভায় 57% অর্থাৎ সবচেয়ে বেশি ছিল। এছাড়া কোনো সময়েই বাঙালিরা তারা তাদের অধিকার পায়নি। এরপরে আমরা যেটা দেখছি সাংস্কৃতিক খাতে বৈষম্য। সেই সাংস্কৃতিক খাতে বৈষম্য প্রথমেই আমরা লক্ষ্য করি যে সাধারণ জাতীয় চেতনার অভাব। পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিরা ছিল পাকিস্তানের বৃহত্তম জাতিসত্তা এবং মোট জনসংখ্যার 54 ভাগ, মোট জনসংখ্যার কিন্তু 54 ভাগ যারা পূর্ব পাকিস্তানে বসবাস করত। ফলে কি হতো, পূর্ব পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে একটি ধারাবাহিক রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘ পরিসরে বসবাসের অভিজ্ঞতা বা অভিন্ন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ থাকার দীর্ঘকালীন অভ্যাস ছিল না, যার ফলে তাদের মধ্যে কোনো সাধারণ জাতীয় চেতনার সৃষ্টি হয়নি, গড়ে ওঠেনি কোনো স্বতন্ত্র সাংস্কৃতিক অঞ্চল। আর এরপরে যেটা সাংস্কৃতিক দূরত্বের ব্যাপকতা, পাকিস্তানের দুটি অংশ শুধু যে ভৌগোলিক দিক থেকে ভিন্ন অবস্থানে ছিল তা নয়, দুই অংশের জনগণের মধ্যে বিদ্যমান ছিল ব্যাপক সাংস্কৃতিক দূরত্ব। তাদের ভাষা ছিল স্বতন্ত্র, পোশাক পরিচ্ছদ ছিল ভিন্ন, তাদের আহারও ভিন্ন, তারা বসবাস করেছে ভিন্ন প্রকৃতির সরকারের অধীনে, তারা অভ্যস্ত ছিল ভিন্ন রূপ পীড়ন এবং নির্যাতনে। এমনকি তারা দেখতেও একরকম ছিল না। লম্বা চড়া সুঠাম দেহের অধিকারী পশ্চিম পাকিস্তানিরা ছিল ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর। রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্নতা, ইসলামী ঐতিহ্য এবং হিন্দু বৌদ্ধ সংস্কৃতির গভীর প্রভাবে বাঙালি সংস্কৃতি গড়ে ওঠে ইসলামের নিরাভরণ অথচ অনমনীয় নীতি সমৃদ্ধ আদলে এবং হিন্দু ধর্মের উদার ও গ্রহণযোগ্যতার তীর ঘেঁষে। অপরদিকে পশ্চিম পাকিস্তানের সংস্কৃতি ছিল অনেকটা গোড়া, একত্ববাদী এবং ধর্মীয়। ঐতিহাসিক ধারায় ভিন্নতা আমরা লক্ষ্য করি। 1930 সালে মুসলিম লীগের অধিবেশনে আল্লামা ইকবাল যখন পাকিস্তানের নাম ঘোষণা করলেন তখন বললেন যে পাঞ্জাবের পি, আফগানিস্তানের এ, কাশ্মীরের কে, সিন্ধু প্রদেশের আই, বেলুচিস্তানের এসটিএন, পাকিস্তান বা পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব, এভাবে তিনি করলেন। ঠিক আছে, আল্লামা ইকবাল। কিন্তু তাতেও বাংলার বিষয়টি অনুপস্থিত থেকে যায়, অর্থাৎ বাংলা দিয়ে কোনো শব্দই পাকিস্তানে ছিল না। 1940 খ্রিস্টাব্দে লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে যে প্রস্তাব গৃহীত হয় তাতে কিন্তু ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ, একাধিক স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলা হয়। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ সুকৌশলে স্টেট শব্দটির স্থলে স্টেট অর্থাৎ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। এই যে কূটকৌশল, এই যে নীতি, এই যে পশ্চিম পাকিস্তানিদের সব সময় বৈষম্য, যেটা পূর্ব পাকিস্তানকে একেবারে দেয়ালে পিঠ থেকে দিয়েছিল।
আর জীবনযাপন পদ্ধতিতেও ছিল ভিন্নতা। ভাষাগত দ্বন্দ্ব তো ছিলই। পূর্ব বাংলায় তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার কথা মানে চাপিয়ে দিয়েছিল, কিন্তু বাঙালিদের মুখের ভাষা বাংলা, তারা কখনোই এটা মেনে নেয়নি এবং পরবর্তীকালে রক্তাক্ত আন্দোলন বা ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদ অনেক দূরে গিয়ে যায়। সর্বশেষে যে আমরা দেখেছি যে বাঙালির সংস্কৃতি চর্চায় সব সময় তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। স্বৈরাচারী আইয়ুব খান ক্ষমতায় এসে রোমান হরফে বাংলা লেখার জন্য ভাষা সংস্কার কমিটি গঠন করেন এবং অব্যবহিত পরে 1961 খ্রিস্টাব্দে রবীন্দ্র শতবর্ষকী অনুষ্ঠান পালনে বাধা দেন। 1967 খ্রিস্টাব্দে বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতেও বাঙালির সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলন স্থিমিত হয়ে যায়নি, বরং এই সাংস্কৃতিক দ্বন্দ্ব বিচ্ছিন্নতার পটভূমিকে ক্রমশ অনিবার্য করে তোলে। তাহলে আমরা দেখছি জন্ম লগ্ন থেকেই 47 খ্রিস্টাব্দের জন্ম লগ্ন থেকে পাকিস্তানের যে 24 বছরের ইতিহাস তা শুধু শোষণ, শাসন, বঞ্চনা আর নিষ্ঠুরতার ইতিহাস। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশে পরিণত হয় এই দীর্ঘ 24 বছরে। পূর্ব পাকিস্তানের জনগণের অনুভূতির প্রতি তাদের উদাসীনতা, এখানকার জনগণের বাস্তব সমস্যা উপলব্ধিতে অনীহা এবং এই অঞ্চলের প্রতি হীনাচরণ শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানিদের উচ্ছেদের দাবি পর্যন্ত নিয়ে যায়। আর এর চরম পরিণতি ঘটে 1971 খ্রিস্টাব্দের স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের মধ্যে দিয়ে এবং জাতির জনক বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর হাত ধরে বাঙালি স্বাধীনতা পাই। 1971 সালে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান পাই। এভাবেই এই বৈষম্যের অবসান হয় এবং আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে শুরু করি, আমাদের রাজনৈতিক অধিকার লাভ করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।